আচ্ছা, কখনো কি আকাশের দিকে তাকিয়ে দেখেছেন হাজার হাজার স্টার্লিং পাখির ঝাঁক? মনে হয় যেন একটা জীবন্ত মেঘ একসাথে কেমন নেচে বেড়াচ্ছে। আবার ধরুন পিঁপড়ের শাড়ি, কি নিখুঁতভাবে একজন আরেকজনের পেছন পেছন বাসায় ফিরে যায়, তাই না? এই দৃশ্যগুলো দেখলে কিন্তু অবাক না হয়ে পারা যায় না। তো প্রশ্নটা হলো, এই যে এত সুন্দর আর জটিল একটা বিন্যাস আমরা দেখছি, এটা কি এমনি হচ্ছে, মানে পুরোটাই বিশৃঙ্খলা, নাকি এর পেছনে কোনো লুকানো যুক্তি আছে? শুধু পাখি না, মৌমাছির ঝাঁক, মাছের স্কুল, এদের সবারই এক হয়ে চলার রহস্যটা আসলে কি? এই রহস্যের গভীরে যেতে হলে ওরা কিভাবে চলছে শুধু সেটা দেখলেই কিন্তু হবে না, আমাদের আরো এক ধাপ এগিয়ে ভাবতে হবে। প্রশ্নটা করতে হবে, ওরা কেন এমন ভাবে চলছে। মজার ব্যাপার হলো, অনেকদিন ধরেই বিজ্ঞানীরা শুধু এর মেকানিজম, মানে কিভাবে এটা কাজ করে সেদিকেই নজর দিয়েছেন, কিন্তু আসল রহস্যের চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে এর বিবর্তনীয় উদ্দেশ্যের মধ্যে, মানে কেন এটা হয় সেটা বোঝা। ব্যাপারটা অনেকটা এরকম, একটা ঘড়ির কাঁটা কিভাবে ঘুরছে সেটা জানা এক জিনিস, আর ঘড়িটা কেন বানানো হয়েছে মানে সময় দেখানোর জন্য, সেটা বোঝা কিন্তু একদম অন্য ব্যাপার। তো এই রহস্য সমাধানের জন্য বিজ্ঞানীরা একটা দারুণ টুল ব্যবহার করেন। এই টুলটা অনেকটা একজন ইঞ্জিনিয়ারের মতো করে ভাবতে শেখায়। এর নাম হলো অপটিমালিটি থিওরি বা সর্বোত্তমতার তত্ত্ব। এর মূল আইডিয়াটা খুবই সহজ, প্রকৃতির প্রত্যেকটা আচরণকে একটা সমস্যার সবচেয়ে সেরা সমাধান হিসেবে দেখতে হবে। এই তত্ত্বটা আমাদের হাতে একটা শক্তিশালী নতুন চশমা তুলে দেয়। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে একটা পালের ভেতরে আসলে কি ঘটে চলেছে। আমরা এখন আর শুধু বাইরের দর্শক নই, আমরা এক একজন গোয়েন্দা যারা এই সম্মিলিত আচরণের পেছনের আসল যুক্তিটা খুঁজে বের করছি। আর গোয়েন্দার যেমন কিছু টুলস থাকে, তেমনি এই পালের রহস্য সমাধানের জন্য আমাদের কাছে আছে 3টি অপরিহার্য প্রশ্ন। এই 3টি প্রশ্নই আমাদের ধাপে ধাপে আসল সত্যের দিকে নিয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটা হলো, এই যে দলটা একসাথে কাজ করছে, এরা আসলে কি অর্জন করতে চাইছে? এদের আসল লক্ষ্য বা পুরস্কারটা ঠিক কি? ধরুন একজন গুপ্তধন শিকারী, তার সামনে দুটো অপশন, একটা হলো ছোট্ট একটা গুপ্তধনের একেবারে নিখুঁত একটা ম্যাপ, অন্যটা হলো বিশাল এক গুপ্তধনের ম্যাপ, তবে সেটাতে সামান্য ভুল থাকতে পারে। সে কোনটা বেছে নেবে? ঠিক এভাবেই প্রাণীরাও অনেক সময় শুধু নিখুঁত সিদ্ধান্তের পেছনে ছোটে না, বরং সবচেয়ে মূল্যবান পুরস্কারটা পাওয়ার চেষ্টা করে। আর এই মৌমাছির ঝাঁকের দিকে তাকালেই আমরা এর একটা চমৎকার উদাহরণ দেখতে পাই। ওরা শুধু কোনো মতেই একটা থাকার জায়গা খোঁজে না, বরং সবচেয়ে ভালো মানে সর্বোচ্চ মূল্যের জায়গাটা খুঁজে বের করার জন্য দরকার হলে একটু বেশি সময়ও নেয়, কারণ ওদের কাছে সেরা জিনিসটা পাওয়াই আসল লক্ষ্য। আচ্ছা, পুরস্কারটা কি সেটা তো বোঝা গেল। এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সবচেয়ে ভালো কৌশল বা নিয়ম কানুন কোনটা হতে পারে? আমরা তো প্রায় ভাবি যে বেশিরভাগ লোক যা বলছে সেটাই ঠিক, মানে মেজরিটি ভোটই সেরা। কিন্তু প্রাণী জগতে ব্যাপারটা এত সহজ না। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার নিয়মও কিন্তু বদলে যায়। সবসময় 51% ভোটের জন্য অপেক্ষা করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ নাও হতে পারে। এই যেমন মিরক্যাটদের দেখুন, এরাই খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে কেন সংখ্যাগরিষ্ঠদের মতামত সবসময় সেরা নয়। যখন কোনো শিকারী আশেপাশে থাকে, তখন পালিয়ে যাওয়ার মতো একটা জীবন মরণের সিদ্ধান্ত নিতে হয়, তাই না? দেখুন, যখন একটা ভুলের দাম অনেক বেশি হয়, যেমন শিকারীর হাতে প্রাণ হারানো, তখন সেরা কৌশলটা কিন্তু পাল্টে যায়। তখন আর সংখ্যাগরিষ্ঠতার দরকার হয় না, দলের মাত্র কয়েকজন সদস্য বিপদ সংকেত দিলেই পুরো দল পালিয়ে যায়, কারণ এখানে অপেক্ষা করার ঝুঁকিটা অনেক অনেক বেশি। বেশ, তাহলে আমাদের শেষ এবং তৃতীয় প্রশ্নে আসা যাক। এই যে কৌশলটা ওরা ব্যবহার করছে, এটা কার সাথে কাজ করছে? প্রত্যেক সদস্যের নিজের জন্য নাকি পুরো দলটার জন্য? ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, একজন তারকা বাস্কেটবল খেলোয়াড় হয়তো সবসময় নিজের সর্বোচ্চ পয়েন্ট করার চেষ্টা করে, আর একদিকে একটা দল জেতার জন্য নিজেদের মধ্যে নিখুঁতভাবে পাস খেলে। এখানে দুজনের লক্ষ্য কিন্তু একদম আলাদা। স্টার্লিং পাখিরা আসলে বেশ স্বার্থপর, প্রত্যেকেই চেষ্টা করে পালের কেন্দ্রে থাকতে, কারণ সেখানে শিকারীর থেকে বাঁচার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যদিকে মৌমাছির মতো সামাজিক পোকামাকড়ের ব্যাপারটা একদম অন্যরকম। ওদের নির্বাচনটা হয় কলোনি লেভেলে, যার ফলে পুরো দলটা একটা সুপার অর্গানিজম বা মহাজীবে পরিণত হয়, যেখানে হাজার হাজার সদস্য মিলেমিশে একটা প্রাণীর মতোই কাজ করে। এতক্ষণ ধরে আমরা যে ক্লুগুলো পেলাম, চলুন এবার সেগুলোকে এক জায়গায় করে দেখি পালের আড়ালে আসলে কোন যুক্তিটা লুকিয়ে আছে। তাহলে আমরা একদম শুরুতে যে উদাহরণগুলো দিয়েছিলাম সেগুলোতে ফেরা যাক। স্টার্লিং পাখির ওই বিশৃঙ্খল নাচ আসলে প্রত্যেকটা পাখির নিজেকে বাঁচানোর একটা স্বার্থপর যুক্তির ফল। মৌমাছির ঝাঁক হলো সবচেয়ে মূল্যবান বাড়ি খুঁজে বের করার একটা নিখুঁত প্রক্রিয়া, আর পিঁপড়ের ওই শাড়িটা শুধু একটা রাস্তা নয়, ওটা হলো তাদের পরিবহন নেটওয়ার্ককে যে কোনো পরিস্থিতিতে সচল রাখার একটা অসাধারণ কৌশল। তার মানে এই 3টি প্রশ্ন আসলে একটা মানসিক টুলকিটের মতো। পরের বার যখন কোনো প্রাণীর দলকে একসাথে চলতে দেখবেন, তখন এই 3টি প্রশ্ন করে দেখতে পারেন। ওদের আসল পুরস্কারটা কি? ওরা কোন কৌশলটা ব্যবহার করছে? আর এই সবকিছুর পেছনে স্বার্থটা কার, ব্যক্তি নাকি দলের? শেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য, যদি বিবর্তন কোনো কেন্দ্রীয় মস্তিষ্ক বা পরিকল্পনাকারী ছাড়াই এত নিখুঁত সমাধান তৈরি করতে পারে, তাহলে এটা বুদ্ধিমত্তার আসল প্রকৃতি নিয়ে আমাদের কি শেখায়? এই যে বিকেন্দ্রীভূত সম্মিলিত বুদ্ধিমত্তা, এটা হয়তো বুদ্ধিমত্তা সম্পর্কে আমাদের ধারণার থেকে অনেক গভীর কোনো সত্যের দিকে ইঙ্গিত করছে।